Hello dear students, welcome to TWS Academy. This is Arabul Rahman, GK practice class set 32. আজ আমরা আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের যে ক্লাসটা আমরা প্রতিদিন কন্টিনিউ করছি। এই ক্লাসটা কিন্তু সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা দেখতে পারো। আপকামিং যে সমস্ত পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষার দিকে ফলো করে আমাদের এই সেশনটি প্রতিদিন আনা হচ্ছে। দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের পেইড ব্যাচ সংক্রান্ত যদি কোনো তথ্য তোমাদের জানতে হয় তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে তোমরা কল করতে পারো। চলো আমরা প্রথম প্রশ্ন দেখি। প্রথম 1 নম্বর প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো। নাম্বার 1 কোশ্চেন ইজ নিম্নলিখিত কোন ফসল খারিফ ফসলের উদাহরণ? একদমই প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। খারিফ ফসল কোনটিকে বলা হয়? ফসল আমরা যদি দেখি সিজন বেস আমাদের ভারতে যে চাষ হয় ফসলগুলো সেটাকে আমরা দুটো সাধারণ ভাগে ভাগ করে থাকি। আবার কোনো কৃষিবিদ এটাকে 3টে ভাগেও ভাগ করেন। আমরা সাধারণত দুটো ভাগই কথাই বলে থাকি। একটা হচ্ছে খারিফ শস্য আর একটা হচ্ছে রবি শস্য। ওকে, সো এর মধ্যে কোনটি একটি খারিফ ফসলের উদাহরণ? খারিফ ফসল কি বুঝতে গেলে আমাদের এটার ডেফিনিশন বুঝতে হবে। খারিফ ফসল সেই ফসলটাকে বোঝায় যে ফসলটা বর্ষাকালে বপন করা হয় বা বর্ষাকালীন ফসল বা বর্ষাকালে চাষ হয় যে ফসল সেটাকে আমরা খারিফ ফসল বলি। অর্থাৎ এটার বপন সময় হচ্ছে, এটাকে বপন করা হয় ডিয়ার স্টুডেন্টস বর্ষার শুরুতে। অর্থাৎ বর্ষার শুরু কখন হয় ভারতে? জুন জুলাই মাসে, তাই না? জুন জুলাই মাসে এটাকে বপন করা হয়। আর এটাকে কাটা হয় বা ফসল তোলা হয় কোন সময়ে? এটা ফসলটা তোলা হয়ে থাকে একদমই শীতের আগে অথবা বর্ষার শেষে। অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর, এটা শীতের আগের সময়, এই সময় এটাকে কাটা হয়। ঠিক এর পরপরই শুরু হয়ে যায় রবি শস্যের চাষ। এবং রবি শস্যটা যদি আমরা দেখি এটা বপন করা হয় ডিয়ার স্টুডেন্টস অক্টোবর নভেম্বর মাসে বপন করা হয়ে থাকে রবি শস্য। তো যদি বলা হয় কখন রবি শস্যটাকে বপন করা হয়? অক্টোবর নভেম্বর মাসে। আচ্ছা, রবি শস্যটা কাটা হয় কোন সময় ডিয়ার স্টুডেন্টস? এটা কাটা হয়ে থাকে শীতের শেষে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাস বা ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এটাকে কাটা হয়ে থাকে। তো আমরা এখানে ফেব্রুয়ারি মার্চ মাস লিখব। এটা শীতের শেষে এটাকে কাটা হয়। ওকে, এবারে দেখো এখানে রবি শস্যটা যেহেতু শীতকালে চাষ হয় এই কারণে এটাকে শীতকালীন ফসল বলা হয়। শীতকালীন অর্থাৎ শীতকালে যে সমস্ত ফসলগুলো চাষ হয় সবগুলোকে আমরা রবি শস্য বলবো। মসুর ডাল, মটর, গম, তারপরে বিভিন্ন ধরনের ধান, এগুলো সব কিন্তু শীতকালে চাষ হয়ে থাকে। এই কারণে এগুলোকে আমরা রবি শস্য বলে থাকি। কিন্তু কার্পাস বা তুলা এটা কিন্তু বর্ষাকালীন ফসল, এটাকে আমরা বলবো রবি শস্য। আচ্ছা, রবি শস্যের আরো যদি কিছু উদাহরণের কথা বলা হয়, এখানে কোনটি খারিফ ফসলের উদাহরণ? তো এখানে এইগুলো সব রবি শস্য, এটা খারিফ শস্য, কার্পাসটা এটা বর্ষাকালীন শস্য। ওকে, সো এখানে দেখো এই কার্পাস ছাড়া আরো কিন্তু অনেকগুলোই আমাদের খারিফ ফসলের উদাহরণ আছে। যেমন ভুট্টা একটা মনে রাখবে, বাজরা, সয়াবিন, এগুলো কিন্তু সব খারিফ শস্যের মধ্যে পড়ে থাকে। আর রবি শস্যের উদাহরণ তো তোমরা দেখতে পাচ্ছ, গম, মসুর, এগুলো সরিষা হতে পারে, যব হতে পারে, এগুলো সব রবি শস্যের মধ্যে পড়ে। চলো পরেরটা আমরা দেখি। অভিব্যক্তি সংক্রান্ত সূত্র কে আবিষ্কার করেছিলেন? অভিব্যক্তি সংক্রান্ত সূত্রটা কে দিয়েছিলেন? অভিব্যক্তি সংক্রান্ত সূত্রটা কে দিয়েছিলেন? অ্যান্সার হচ্ছে চার্লস ডারউইন অভিব্যক্তি সংক্রান্ত সূত্র দিয়েছিলেন। আচ্ছা, চার্লস ডারউইন তার একটা বিখ্যাত বই আছে যেটার নাম অন দ্য অরিজিন অফ স্পিসিস। এই বিখ্যাত গ্রন্থটির লেখককে? এটার লেখক হচ্ছে চার্লস ডারউইন। তো চার্লস ডারউইন এই গ্রন্থে কিন্তু অভিব্যক্তি সংক্রান্ত বা প্রাকৃতিক নির্বাচনবাদ, যেটাকে আমরা ন্যাচারাল সিলেকশন বলে থাকি, প্রাকৃতিক নির্বাচনবাদ,
তত্ত্বটা তিনি প্রকাশ করেছিলেন? তো প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তাকে? অ্যান্সার কিন্তু হবে চার্লস ডারউইন, প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তা। বোর্ড অফ রেভিনিউ কে গঠন করেন? পরের প্রশ্ন, বোর্ড অফ রেভিনিউ কে গঠন করেছিলেন? বোর্ড অফ রেভিনিউ গঠন করেন লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংস, মনে থাকবে। আচ্ছা, পরের প্রশ্ন আমরা দেখি, হাইড্রোফোনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? ডব্লিউবিপিতে প্রিভিয়াস ইয়ারে প্রশ্নটা দেয়া হয়েছিল, আমাদের ডব্লিউবিপির পরীক্ষারই একটা প্রশ্ন। হাইড্রোফোনিক্স এই কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোজেনের যুক্ত যৌগ, বংশ পরম্পরা, মাটি ছাড়া গাছের প্রতিপালন, নাকি জল? কি হাইড্রোফোনিক্স? রাইট অ্যান্সার হচ্ছে হাইড্রোপোনিক্স বলা হয়ে থাকে মাটি ছাড়া গাছের প্রতিপালন, অর্থাৎ জলের উপরে চাষ, বিশেষ পদ্ধতিতে ল্যাব বা বিশেষ উদ্যান তৈরি করে যেখানে জলে চাষ করা হয়, মাটি ছাড়া চাষ করা হয়, সেই সমস্ত কিন্তু চাষকে আমরা বলে থাকি হাইড্রোফোনিক্স। এখানে মাটির জায়গাতে অল্টারনেটিভ হিসাবে এখানে খনিজ মৌলযুক্ত জলকে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন কে? এটাও একটা সুন্দর প্রশ্ন। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটা সকলে কমেন্ট করে জানাও। কি হবে? দারুণ একটা প্রশ্ন। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি আরডিপি কে আবিষ্কার করেছিলেন? কে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হচ্ছে মানবেন্দ্রনাথ রায় বা এম এন রায়। আচ্ছা, এম এন রায় এটা একজন ব্যক্তির কিন্তু ছদ্মনাম। অ্যাকচুয়ালি এম এন রায় এনার প্রকৃত নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ওকে, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, এনার অপর নাম কি? মানবেন্দ্রনাথ রায়। ইনি অ্যাকচুয়ালি র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেছিলেন 1940 সালে। কবে প্রতিষ্ঠা করেন? 1940 সালে প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এই মানবেন্দ্রনাথ রায় তিনি কিন্তু ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার সাথেও জড়িত। তিনি 1920 সালে তাসখন্দে, যেটা বর্তমানে আগে রাশিয়া বা ইউএসএসআর এর মধ্যে পড়তো, বর্তমানে উজবেকিস্তানের মধ্যে পড়ে, উজবেকিস্তানের রাজধানী, ঠিক আছে, তাসখন্দ। সেইখানে কিন্তু 1920 সালে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন তিনি। কবে প্রতিষ্ঠা হয় ভারতীয় কমিউনিস্ট পার্টি? অ্যান্সার হচ্ছে 1920 সালে। কে করেছিলেন? অ্যান্সার হচ্ছে এম এন রয়। এম এন রয় প্রতিষ্ঠা করেছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টি। চলো পরেরটা, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 কোথায় আয়োজিত হচ্ছে? জাতিসংঘ বা জাতিপুঞ্জ, আমাদের যে ইউএনও আছে, ইউএনওর জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 কোথায় আয়োজিত হচ্ছে? অ্যান্সার হচ্ছে বাকুতে। অপশন সি ইজ রাইট অ্যান্সার, বাকু। আচ্ছা, বাকু একটা দেশের রাজধানী। কোন দেশের রাজধানী বলো তো বাকু? এটাও একটা সময় ইউএসএসআর এর আন্ডারে একটা দেশ ছিল, বর্তমানে একটা স্বাধীন দেশ। বাকু হচ্ছে কোন দেশের রাজধানী? বাকু, এনিওয়ান উত্তর করো, কি হবে? বাকু হচ্ছে আজারবাইজানের রাজধানী। আজারবাইজান এর রাজধানী হচ্ছে বাকু, মনে থাকবে। চলো পরেরটা আমরা দেখি, দুধকে দই তৈরিতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া, কোন ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরি করতে সহায়তা করে থাকে? দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে কোনটি? সালমোনেলা, ল্যাক্টোরিয়া, দেন হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, হেলিকোব্যাক্টর। কোনটি এখানে দুধ থেকে বা দুধকে দই তৈরিতে সাহায্য করে? অ্যান্সার হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, যেটা একটা উপকারী ব্যাকটেরিয়া। বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া কিন্তু আমাদের দেহে বাস করে, যার মধ্যে হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস একটি, যেটা আমাদের দুধ কিন্তু সেটাকে দই তৈরিতে সহায়তা করে।
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আচ্ছা, পশ্চিমবঙ্গ যে আমাদের স্টেটটা আছে, আমি একটা এখানে রাফ একটা ম্যাপ তৈরি করার চেষ্টা করছি পশ্চিমবঙ্গের, ঠিক আছে? হয়তো সঠিকভাবে ভালো করে আঁকতে পারবো না, তবুও আমি আঁকার চেষ্টা করছি। ধরো এটা পশ্চিমবঙ্গের আমাদের তোমার ম্যাপ, ঠিক আছে? তো পশ্চিমবঙ্গের ম্যাপ এটা ধরো। তো পশ্চিমবঙ্গটাকে আমরা বিভিন্ন কিন্তু ভাগে ভাগ করে থাকি। এটা হচ্ছে পার্বত্য অঞ্চল আমাদের উত্তরের, তারপরে মাঝের এই অংশটা কিন্তু সমভূমি অঞ্চল, এবং বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই অঞ্চলটাকে আমরা কিন্তু বলে থাকি পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ। এই পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে বিভিন্ন কিন্তু পাহাড় আছে। এর মধ্যে সবচেয়ে উচ্চতম কোনটি? গোর্গাবুরু সবচেয়ে উচ্চতম। এটার উচ্চতা হলো 677 মিটার। 677 মিটার উচ্চতা এটার। মনে থাকবে আশা করব তোমাদের। কতটা উচ্চতা এটার বলো দেখি? 677। এবারে দেখো এটা কোন জেলার মধ্যে পড়ে, কে বলতে পারবে? এটা কোন জেলার মধ্যে পড়ে? কোন জেলার মধ্যে পড়ে এটা? পুরুলিয়া না? আয়, পুরুলিয়া জেলার মধ্যে পড়ে থাকে। এবং আরো একটা ইন্টারেস্টিং, এটা মনে রাখবে, এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের অংশ একটা। অযোধ্যা পাহাড়ের অংশ হিসাবে পরিচিত এটা। আচ্ছা, এখানে আরো দেখো কয়েকটা পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে অবস্থিত পাহাড়ের নাম দেওয়া আছে, যেমন হচ্ছে বাঘমুন্ডি, এটাও পুরুলিয়াতে আছে। শুশুনিয়া এবং বিহারীনাথ এই দুটো অবস্থিত কোথায়? বিশেষ করে শুশুনিয়া পাহাড়টা কোথায় আছে এটাও ভেরি ইম্পর্টেন্ট, এবং বিহারীনাথ পাহাড় এগুলো কিন্তু বাঁকুড়া জেলার মধ্যে পড়ে থাকে। আচ্ছা, বাঁকুড়া থেকে কে কে ক্লাস দেখছো একটু কমেন্ট করো তো। পুরুলিয়া থেকে কে কে ক্লাস দেখছো কমেন্ট করো সকলে। আচ্ছা, তার সঙ্গে আরো একটা জিনিস ডিয়ার স্টুডেন্টস, আমাদের পশ্চিমবঙ্গের পুরো পুরো যদি আমাদের পুরো পশ্চিমবঙ্গের, শুধু পশ্চিম অংশ বা মালভূমি অঞ্চল নয়, পুরো পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম বলা হয়, কি হবে? সেটা হচ্ছে সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত সান্দাকফু। সান্দাকফু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে হাইয়েস্ট পিক। উচ্চতা কতটা এটার? 3636, অর্থাৎ 3636 মিটার উচ্চতা বিশিষ্ট এই শৃঙ্গটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এবং আকসার বা বিভিন্ন সময় কিন্তু প্রশ্ন দেয় এটা কোন জেলাতে আছে। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাতে আছে। দার্জিলিং জেলাতে অবস্থিত আছে, মনে থাকবে। চলো পরের প্রশ্ন আমরা দেখি। মহেশ ভূপতি কোন খেলাটির সাথে যুক্ত? মহেশ ভূপতির নাম কোন খেলার সাথে অ্যাসোসিয়েট আছে? মহেশ ভূপতি কোন খেলার সাথে যুক্ত? আচ্ছা, মহেশ ভূপতি হচ্ছে একজন টেনিস খেলোয়াড়, লন টেনিস খেলার সাথে তিনি যুক্ত। এই মহেশ ভূপতি মনে রাখবে, ইনি কিন্তু আমাদের ভারতের চতুর্থ ব্যক্তি যিনি গ্র্যান্ড স্লাম বিজেতা হয়েছেন। গ্র্যান্ড স্লাম যেটা টেনিস খেলাতে প্রেস্টিজিয়াস একটা কিন্তু টুর্নামেন্ট হয়। গ্র্যান্ড স্লামের একটা টুর্নামেন্ট হচ্ছে অস্ট্রেলিয়া ওপেন। এই অস্ট্রেলিয়া ওপেনে ডবলসে বিজয়িতা হয়েছেন 2024 সালে। অস্ট্রেলিয়া ওপেন্সের ডবলসে বিজেতা হয়েছেন যিনি, তিনি হচ্ছেন মহেশ ভূপতি, ভারত থেকে মহেশ ভূপতি। এবং এনার পার্টনার যিনি ছিলেন বা এনার সাথে আরেকজন যিনি ছিলেন, তিনি হচ্ছেন ম্যাথিউ এবডেন। ম্যাথিউ এবডেন যিনি অস্ট্রেলিয়ার একজন কিন্তু টেনিস খেলোয়াড়। তো মহেশ ভূপতি এবং অস্ট্রেলিয়ার ম্যাথিউ এবডেন এই দুইজনে মিলে 2024-এর অস্ট্রেলিয়া ওপেন্সের ডবলসে কিন্তু বিজয়ী হয়েছিলেন। এছাড়া আরেকটা মনে রাখবে, অস্ট্রেলিয়া ওপেন 2024-এ সিঙ্গেলসে কে জয়ী হয়েছিল এটাও অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে। সিঙ্গেলস যেটা খেলা হয় সেখানে কে জয়ী হয়েছিল? ইটালির জানিক সিনার যিনি পুরুষদের সিঙ্গেলসে বিজয়ী হয়েছিলেন। সংবিধানের যেখানে
এটা হবে কোন সালে, ঠিক আছে, কোন সালে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল করা হয়েছে? দিল্লিকে জাতীয় রাজধানী বা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, এনসিটি, দিল্লিকে এনসিটি বলা হয়। দিল্লি এনসিটি কবে হয়েছিল, ন্যাশনাল ক্যাপিটাল হয়েছিল কবে? আমাদের জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে ঘোষণা করা হয় দিল্লিকে, ডিয়ার স্টুডেন্টস, 1991 সালে। এই বছরে একটা বিশেষ সংবিধান সংশোধনী হয়েছিল, যেটা হচ্ছে 69, 69তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ওকে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 69। এছাড়া আরও একটা জিনিস মনে রাখবে, আমাদের ভারতে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তার মধ্যে একটি হচ্ছে দিল্লি। আচ্ছা, দিল্লি এই যে কেন্দ্রশাসিত অঞ্চল কবে হয়েছিল? দিল্লি ইউটি বা ইউনিয়ন টেরিটরি এর মর্যাদা পায় কবে? দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পেয়েছিল 1956, 1956 সালে। মনে থাকবে। পরের প্রশ্ন, আজকের হোমওয়ার্ক থাকবে সরিষ্কা বন্যপ্রাণী অরণ্য বা বন্যপ্রাণী অভয়ারণ্য হবে এটা। যাই হোক, এটা কোন রাজ্যে আছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে। সরিষ্কা এটা কোথায় আছে? তার সঙ্গে সরিষ্কা একটা ব্যাঘ্র প্রকল্প, এটা তোমরা নিশ্চয়ই জানো। তো এটা কোন রাজ্যে অবস্থিত? সকলেই যতজন ক্লাস দেখছো কমেন্ট করে এটা জানিয়ে যাবে। পরের প্রশ্ন, পুদুচেরি কোন হাইকোর্টের অন্তর্গত? পুদুচেরি, এই পুদুচেরির পূর্ব নাম ছিল পন্ডিচেরি। অ্যান্ড এই পুদুচেরি, এখানে ফরাসিদের কিন্তু উপনিবেশ ছিল। ফরাসিদের তোমার প্রধান কেন্দ্র ছিল, সদর কেন্দ্র ছিল কিন্তু এই পন্ডিচেরি বা পুদুচেরি। বর্তমানে এটা আমাদের ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল। অ্যান্ড এই পুদুচেরি কোন হাইকোর্টের অন্তর্গত? আমাদের ভারতে তোমরা নিশ্চয়ই জানো আটটি কি আছে? ইউটি বা ইউনিয়ন টেরিটরি আছে, এবং তার সঙ্গে 28টি স্টেট আছে আমাদের ভারতে। তো 8টি এবং 28টি মিলে কতগুলি হলো? 36টি, হ্যাঁ কি না? তো এই 36টি অঞ্চলের জন্য 25টি হাইকোর্ট বরাদ্দ। 25টি হাইকোর্ট আছে আমাদের ভারতে। 25টি হাইকোর্ট আছে ভারতে 36টি অঞ্চলের জন্য। এবারে দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে বিভিন্ন হাইকোর্ট কিন্তু 2-3টে টেরিটরিকে বা 2-3টে স্টেটের জন্য কিন্তু কমন। যেমন মাদ্রাজ হাইকোর্টের আন্ডারে মাদ্রাজ হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, মাদ্রাজ, কলকাতা ও বোম্বে, এই 3টে হাইকোর্ট কিন্তু সবথেকে প্রাচীনতম হাইকোর্ট। 1862-তে এই 3টে হাইকোর্টই প্রতিষ্ঠা হয়, এটা একটু মনে রাখবে। 3টে হাইকোর্টই কবে প্রতিষ্ঠা হয়? 1862-তে প্রতিষ্ঠা হয়েছিল। তো মাদ্রাজ হাইকোর্টের আন্ডারে কিন্তু আসে পুদুচেরি। মাদ্রাজ হাইকোর্টের আন্ডারে পুদুচেরি এবং তামিলনাড়ু রাজ্য দুটো এসে থাকে এর আন্ডারে। কলকাতা হাইকোর্ট শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য নয়, এর আন্ডারে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আসে। তো কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য একটা কমন হাইকোর্ট। এরপরে বোম্বে হাইকোর্ট, যেটা এটাও সবচেয়ে আমাদের যদি দেখি ভারতের একটা পুরনো হাইকোর্টের মধ্যে পড়ে, 1862-তেই প্রতিষ্ঠা হয়। এবারে এই হাইকোর্টটার আন্ডারে মহারাষ্ট্র রাজ্য আসে, গোয়া রাজ্য আসে, দুটি রাজ্য আসে, এবং তার সঙ্গে একটা কেন্দ্রশাসিত অঞ্চল যার নাম হচ্ছে দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউ। এই কেন্দ্রশাসিত অঞ্চলটার হাইকোর্ট হচ্ছে বোম্বে হাইকোর্ট। মনে থাকবে। চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই কি বলা হচ্ছে। পরের প্রশ্ন, নিচের কোনটি স্বাধীন ভারতীয় স্যাটেলাইট ভিত্তিক পজিশনিং স্বাধীন ভারতীয় স্যাটেলাইট ভিত্তিক পজিশনিং সিস্টেম? ভারতের স্বাধীন একটা স্যাটেলাইট ভিত্তিক পজিশনিং সিস্টেম কোনটি? এখানে অ্যান্সার হচ্ছে NAVIC, ন্যাভিক, NAVIC। ফ্লোরোসিস রোগের কারণে মানুষের ড্যাশ ক্ষতিগ্রস্ত হয়? ফ্লোরোসিস রোগ এটা দূষণের কারণে হয়। কি দূষণের কারণে হয়? ফ্লোরোসিস রোগটা হয়ে থাকে ফ্লুরাইড দূষণের কারণে। পানীয় জলে যদি ফ্লুরাইডের পরিমাণ বেড়ে যায় তো সেই কারণে কিন্তু ফ্লোরোসিস রোগটা হয়। ওকে, অ্যান্ড এই রোগটা যেই ফ্লোরোসিস রোগটা হয়, এটা ক্ষতিগ্রস্ত করে কাকে? দাঁত এবং হাড়কে। দাঁত এবং
হাড়কে কিন্তু ক্ষতিগ্রস্ত করে থাকে। রিহান্দ জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? রিহান্দ জলবিদ্যুৎ প্রকল্প বা রিহান্দ বাঁধ প্রকল্প, রিহান্দ বাঁধ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত আছে? কোন রাজ্যে আছে এটা? উত্তরপ্রদেশ রাজ্যে আছে, তাই না? উত্তরপ্রদেশ রাজ্য। ড্যাশ নৃত্য মালুয়া সম্প্রদায়ের অবিবাহিত মেয়েদের দ্বারা শুধুমাত্র পালন করা হয়। এনটিপিসির পরীক্ষার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমি এখানে এনেছি। মালুয়া সম্প্রদায়, এরা সাধারণত মধ্যপ্রদেশ ছত্তিশগড় অঞ্চলে বসবাসকারী একটি সম্প্রদায়। এই সম্প্রদায়ের অবিবাহিত মহিলাদের দ্বারা কোন নৃত্যটি এখানে পরিবেশিত হয়? সো আমরা যদি এখানে বলি ফুলপতি নৃত্যটা মালুয়া সম্প্রদায়ের অবিবাহিত মহিলাদের দ্বারা পরিবেশিত হয় বা পালন করা হয়, তাহলে কিন্তু একদমই সঠিক হচ্ছে। এছাড়া মধ্যপ্রদেশ রাজ্যের কিছু লোকনৃত্য দেখে রাখো। লোকনৃত্যগুলোকে আমরা কি বলি? ফল্ক ড্যান্স বলে থাকি। তো কিছু গুরুত্বপূর্ণ ফল্ক ড্যান্স যেগুলো মধ্যপ্রদেশ রাজ্যে তোমার পরিবেশিত হয়, যেমন হচ্ছে গ্রিডা, তারপরে হচ্ছে নৌরতা, তারপরে জাউয়ারা, মাটকি, খুবই ইম্পর্টেন্ট। মাটকি কোথাকার একটা লোকনৃত্য, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোথাকার? মধ্যপ্রদেশের। তারপরে সাইলা, মুড়িয়া ডান্স, বার্দি ডান্স, ভেরি ইম্পর্টেন্ট, বার্দি ডান্স, আহিরাই ডান্স, লেহেঙ্গাই, ফুলপতি নাচ, ভাগরিয়া, বিলমা এবং খাজুরাহ নৃত্য। খাজুরাহ নৃত্য, এই সমস্ত নৃত্যগুলি কোথাকার? এগুলো সব তোমার মধ্যপ্রদেশ রাজ্যের গুরুত্বপূর্ণ নৃত্যের মধ্যে পড়ে। গ্রিডাটা খুবই ইম্পর্টেন্ট, মাটকি খুবই ইম্পর্টেন্ট, ফুলপতি এবং বার্দি নাচ ভেরি ইম্পর্টেন্ট। খাজুরাহ নৃত্য কোথায়? খুবই আসে পরীক্ষাতে, এগুলো হচ্ছে মধ্যপ্রদেশের নৃত্যের মধ্যে পড়ে। ডিয়ার স্টুডেন্টস, ডব্লিউবিপি কেপির ব্যাচে যারা এখনও অ্যাডমিশন নাওনি, দুর্দান্ত সেখানে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপে। সেখানে নতুন ব্যাচে একদমই লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী তোমাদের ক্লাস করানো হচ্ছে। যারা যুক্ত হতে ইচ্ছুক অবশ্যই আজই যুক্ত হয়ে যাও টিডব্লিউএস একাডেমিতে। সেখান থেকে আমাদের কিন্তু ফুল প্রিপারেশান নিয়ে নাও। টিডব্লিউএস একাডেমি তোমাদের জন্য কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম। ডিউরেশন 3 মাসে এখানে তোমাদের ক্লাস করানো হবে এবং 8 মাস ধরে তোমরা এই ক্লাসগুলো কিন্তু দেখতে পারবে। ওকে, সো সমগ্র টিচাররা দারুণ তোমাদের সেখানে ক্লাস করাবেন। অবশ্যই সময় থাকতে সকলে যুক্ত হও, পরে কিন্তু বলবে না যে স্যার যে আমরা পড়া হয়নি, যে আমরা না পড়ার কারণে বা আমাদের ব্যাচ ছিল না এই কারণে আমরা পড়তে পারিনি, এরকম কিন্তু বলতে পারবে না পরে, কারণ তোমাদের জন্য ব্যাচ আনা হচ্ছে, সব কিছু কিন্তু আনা হচ্ছে তোমাদের কথা চিন্তা করে। তো সময় থাকতে অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। তার আগে বলে রাখি টিডব্লিউএস একাডেমিতে আরও অনেক ব্যাচ আছে, যে ব্যাচগুলোতে তোমরা ভর্তি হতে পারো। এএনএম জিএনএম এর ব্যাচ, সেখানেও কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, আমরা সেখানে ক্লাস শুরু করে ফেলেছি, তো সেটাতেও যুক্ত হতে ভুলবে না। চলো পরেরটা দেখি। দেহের ভারসাম্য রক্ষা করে কোনটি? অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, হৃৎপিণ্ড, যকৃৎ, কোনটি আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে থাকে? কোনটি দেহের ভারসাম্য রক্ষা করে? লঘু মস্তিষ্ক যেটি, সেটি কিন্তু আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে থাকে, লঘু মস্তিষ্ক। পরের প্রশ্ন হচ্ছে দ্য প্রভার্টি অফ ফিলোসফি, দরিদ্রের দর্শন। প্রভার্টি মানে হচ্ছে দরিদ্র এবং ফিলোসফি মানে হচ্ছে দর্শন। তো দরিদ্রের দর্শন বা প্রভার্টি অফ ফিলোসফি গ্রন্থটির লেখক হলেন কে? অ্যান্সার কি হবে? কে লিখেছেন দ্য প্রভার্টি অফ ফিলোসফি গ্রন্থ? কার্ল মার্কস লিখেছেন, মার্ক্সবাদের প্রবক্তা কার্ল মার্কস। আচ্ছা, এনার আরও কিন্তু অনেক তোমার ওই গ্রন্থ আছে, এবং যেমন হচ্ছে দাস ক্যাপিটাল। আচ্ছা, এটা কে দিয়ে শুরু হয়? ক্যাপিটাল, ঠিক আছে, দাস ক্যাপিটাল। দেন হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। কে লিখেছেন কমিউনিস্ট ম্যানিফেস্টো বা কমিউনিস্ট ইস্তেহার? কার্ল মার্কস লিখেছিলেন। দাস ক্যাপিটাল কে লিখেছিলেন? কার্ল মার্কস লিখেছিলেন। ভারতীয় সংবিধানে মোট সংশোধনীর সংখ্যা কত? ভারতের সংবিধানে কতগুলি এখনো পর্যন্ত সংশোধনী হয়েছে? ভারতের সংবিধানে যদি আমরা দেখি
368 368 ধারা, এখানে কিন্তু সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। 368 ধারা অনুসারে আমাদের যে পার্লামেন্ট বা সংসদ আছে তারা আমাদের ভারতের সংবিধান সংশোধন করতে পারে। তো ভারতের সংবিধান কারা সংশোধন করতে পারে? পার্লামেন্ট করতে পারে। এবারে দেখো ভারতে মোট কতগুলি সংশোধন হয়েছে। সংশোধন যদি আমরা দেখি, সংশোধন শুরু হয় 1951 সালে। 1951 সালে প্রথম কিন্তু ভারতের সংবিধানকে অ্যামেন্ড করা হয় বা এটাকে কিন্তু সংশোধন করা হয়েছিল। এবারে এইটা ধীরে 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 সংশোধন হয়ে বর্তমানে কিন্তু 106 বার এটাকে সংশোধন করা হয়ে গেছে এবং 106তম 2023 সালে এই সংশোধনীটা করা হয়েছিল। 106তম সংশোধনীতে লোকসভা এবং বিধানসভা, তার সঙ্গে আমাদের যে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেখানকার বিধানসভায় 1/3 মানে 1/3 মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল এই 106তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। মনে থাকবে। চলো পরেরটা, সিভি রমন কোন সালে নোবেল পুরস্কার পান? সিভি রমন বা চন্দ্রশেখর ভেক্টর রমন, ইনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি পদার্থবিদ্যায় নোবেল পান। ওকে, প্রথম ভারতীয় হিসাবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? সিভি রমন, এবং তিনি 1930 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। চলো পরেরটা, নিচের কোনটি জিঙ্ক কার্বনেট এবং হাইড্রাস জিঙ্ক সিলিকেটের প্রাকৃতিক মিশ্রণের খনিজটির সাধারণ নাম? জিঙ্ক কার্বনেট এবং হাইড্রাস জিঙ্ক সিলিকেটের প্রাকৃতিক মিশ্রণের একটি খনিজের সাধারণ নাম কি? এটার নাম হচ্ছে ক্যালামাইন। আর তোমরা নিশ্চয়ই জানো ক্যালামাইন হচ্ছে জিঙ্ককে আমরা জেডএন দিয়ে প্রকাশ করি। তো এই জিঙ্কের প্রধান আকরিক কি? প্রধান আকরিক হচ্ছে জিঙ্কের ক্যালামাইন। ডালমা ট্রাপ ভারতের কোন রাজ্যে আছে? 21 নম্বর প্রশ্ন। ডালমা ট্রাপ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ডালমা ট্রাপ অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে, এবং ঝাড়খণ্ডে কিন্তু ডালমা বলে একটা স্যাংচুয়ারিও আছে। আমরা কয়েকদিন আগের ক্লাসে এটা নিয়ে একটা প্রশ্ন হয়তো পড়েছিলাম। পরেরটা, নেপালের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে নিযুক্ত হন? নেপাল আমাদের ভারতের প্রতিবেশী একটা দেশ। নেপালের সাথে আমরা যদি দেখি উত্তরাখণ্ড, তারপরে আমাদের উত্তরপ্রদেশ, বিহার এবং সিকিমের মতো রাজ্য, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোর কিন্তু সীমানা আছে। সো এই নেপাল এর প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? অ্যান্সার হচ্ছে দিব্যা দেবী ভান্ডারী। এবং আরও একটা জিনিস সকলে নোট করে রাখো, নেপালের বর্তমান রাষ্ট্রপতিকে, নেপালের বর্তমান রাষ্ট্রপতি পদে কে আছেন? এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। নেপালের বর্তমান রাষ্ট্রপতিকে কে বলতে পারবে? কারো কি জানা আছে নেপালের বর্তমান রাষ্ট্রপতিকে? নেপালের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে রামচন্দ্র পৌডেল, ইনি হচ্ছে নেপালের বর্তমান রাষ্ট্রপতি। পুনা সর্বজনীন সভা কবে প্রতিষ্ঠা হয়েছিল? পুনা সর্বজনীন সভা কবে প্রতিষ্ঠা হয়? পুনা সর্বজনীন সভা প্রতিষ্ঠা হয়েছিল 1870-এ। কে প্রতিষ্ঠা করেন বলতো এটা? পুনা সর্বজনীন সভার প্রতিষ্ঠাতা কে ছিল? মহাদেব গোবিন্দ রানাডে, বা যাকে আমরা জাস্টিস রানাডে বলে থাকি। মহাদেব গোবিন্দ রানাডে বা জাস্টিস রানাডে 1870 সালে পুনা সর্বজনীন সভা প্রতিষ্ঠা করেছিলেন। কোন গ্যাস ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়? ঝালাই কি কারণে করা হয়? বিভিন্ন লৌহ বা বিভিন্ন বস্তুকে কিন্তু জুড়তে কিন্তু ঝালাইয়ের ব্যবহার করা হয়, তাই না? এগুলোকে আমরা তোমার যদি বলি ঝালাইয়ের ক্ষেত্রে কোন গ্যাসের ব্যবহার করা হয়ে থাকে? অ্যান্সার হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয় ঝালাইয়ের ক্ষেত্রে।
আইপিএল এর নিলামের ইতিহাসে বিক্রি হওয়া সবচেয়ে কম বয়সী খেলোয়াড় কে? সব থেকে কম বয়সী খেলোয়াড় হিসাবে কে আইপিএল এর ইতিহাসে বিক্রি হয়েছেন? সব থেকে কম বয়সী খেলোয়াড় যিনি আইপিএল এর ইতিহাসে বিক্রি হয়েছেন তিনি হচ্ছেন বৈভব সূর্যবংশী। ইনি বিহার রাজ্য থেকে আছেন, বিহার রাজ্য থেকে, এবং ইনি যখন আইপিএলে নিলামে বিক্রি হয়েছিলেন তখন তার বয়স ছিল 13 বছর। 13 বছর বয়সে তিনি কিন্তু আইপিএলের নিলামে বিক্রি হয়েছেন। আচ্ছা, এনাকে কোন দল কিনেছে? যারা তোমার ক্রিকেট প্রেমী তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে যে বৈভব সূর্যবংশীকে কোন দল বাই করেছে, এবং আরও ডিটেলস যদি জানা থাকে অবশ্যই জানাবে। চলো, আজ আমরা এখানেই শেষ করছি ক্লাসটি। 25টায় প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে ডিটেলস আলোচনা করলাম। আই হোপ ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন পর্বে। ততক্ষণের জন্য টাটা, বাই।